আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু english.com। আমরা এখন আলোচনা করব রাইট ফর্ম ভার্সের পার্ট 2 নিয়ে। পার্ট 2 তে দেখো, খেয়াল করো কোন নিয়মটা আছে। যদি আমরা জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার পাই, তাহলে আমরা কোন টেন্স ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, সো স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট এক্সটেনশন, এরকম থাকবে অ্যাজ ইউজুয়াল। যদি কি কি থাকে? ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, এভার। আমি একটা কথা বলি, আমরা যখন রাইট ফর ভার্বস করতে আসছি, তাহলে তখন আমরা টেন্সের ক্লাসগুলো করে আসি। ঠিক আছে? টেন্সের যে ক্লাসগুলো আছে আমার চ্যানেলে, ওগুলো দেখে নাও ইনশাআল্লাহ, তাহলে এগুলো আরো ক্লিয়ার বুঝতে পারবা। ওকে, সো শি হ্যাজ, ডু, ডিড, ডান, ডাস অল ম্যাথস জাস্ট নাও। যেহেতু এখানে আমরা জাস্ট নাও পাচ্ছি বা জাস্ট পাচ্ছি, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। আচ্ছা, এখন হ্যাজ অথবা হ্যাভ, শি হ্যাজ হবে না হ্যাভ হবে? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ হবে, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ হবে। আবার বলছি, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। এই যে শি থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ আসছে। শি হ্যাজ ডান, ডান ভি3, এখানে ভি3, শি হ্যাজ ডান all the maths just now. Okay, they have already come, comes, came, coming, home. এখন they have, they তো সাবজেক্ট প্লুরাল, তার জন্য হ্যাভ আসছে। they have আর অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে they have already come home, সো কাম আসছে। কেন? কারণ এটা ভি3। খেয়াল করো। আচ্ছা, এছাড়া কাম, কেম, কাম, অর্থাৎ কাম প্রেজেন্ট ফর্মও, কাম পাস্ট পার্টিসিপল ফর্মও। ওকে, they have already come home। কথা ক্লিয়ার? আবার দেখো, আই হ্যাভ মিট, মিট, ম্যাট, ম্যাট, সো হ্যাভ মেট হবে, রাইট? এই যে এমিটি, ম্যাট পাস্ট পার্টিসিপল। কারণ কি আছে? এই যে রিসেন্টলি আছে। রিসেন্টলি থাকলে বা লেটলি থাকলেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। আচ্ছা, শি হ্যাজ অ্যারাইভড, ঠিক আছে? রেগুলারলি, শি হ্যাজ অ্যারাইভড, এখানে রেগুলারলি অ্যাকচুয়ালি হবে না, রেগুলারলি থাকলে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে শি হ্যাজ অ্যারাইভড জাস্ট নাও বা অলরেডি ইউজ করতে পারো। ওকে, কিন্তু এখানে রেগুলারলি হবে না। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার এই জাতীয় শব্দগুলো থাকলে কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট, ইফ যুক্ত সেন্টেন্স গুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। দেখো, আমি র্যান্ডমলি সকল রুলস রাইট ফর্ম ভার্সের পড়াচ্ছি, আবার এই ধরনের যে কন্ডিশনাল সেন্টেন্স আলাদা করেও আমি এগুলার ক্লাস নিব, আলাদা করে একদম স্পেশালি ক্লাস নিব। বাট তোমাদের বোঝানোর জন্য বলছি, খুব দ্রুত যাতে তোমরা রাইট ফর্ম ভার্সের একদম সিকোয়েন্স গুলা তোমরা ধরতে পারো, এই জন্য আমি র্যান্ডম রুলস গুলা দিচ্ছি। আর আলাদা আলাদাভাবে স্পেশাল ক্লাসও দিব এই কন্ডিশনাল সেন্টেন্সের উপর, মডাল ভার্বের উপর। ওগুলো তোমরা করলে আরো ক্লিয়ার হবা। আচ্ছা, ইফ দ্বারা যুক্ত বাক্যের একটি অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, পরবর্তী অংশ হবে প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হবে। কোন টেন্সে হইতে পারে? আচ্ছা, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হইতে পারে। এখানে শুধু ফিউচার টেন্স দেওয়া আছে। আচ্ছা, প্রেজেন্ট টেন্স হবে মানে ইফ যুক্ত অংশ, ইফ হচ্ছে যদি, ঠিক আছে? ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে? কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশ প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হবে। দেখো, ইফ দ্বারা যুক্ত একটি অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। দেখো, ইফ হি কামস, যদি সে আসে, আই উইল গো। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে? যখন ইউনিভার্সাল ট্রুথ আর সায়েন্টিফিক ট্রুথ হবে। কি বলো? যখন ইউনিভার্সাল ট্রুথ আর সায়েন্টিফিক ট্রুথ হবে, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো ইফ হি কামস, আই উইল গো। ইফ হি ওয়ার্কস হার্ড, হি উইল শাইন ইন লাইফ। ইফ হি ওয়ার্কস হার্ড, দেখো, ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, এটা ফিউচার টেন্সে হবে, কারণ এটা না ইউনিভার্সাল ট্রুথ না সায়েন্টিফিক ট্রুথ। কঠোর পরিশ্রম করলে সে শাইন নাও করতে পারে, সেজন্য এখানে উইল শাইন হবে। আচ্ছা, ইফ ইউ রান ইন দ্য রেইন, তুমি যদি বৃষ্টিতে ভিজো, ইউ ক্যাচ কোল্ড, তোমার ঠান্ডা লাগতে পারে। সো এটাও ফিউচার টেন্সে হবে। আবার ঠান্ডা কিন্তু নাও লাগতে পারে, ইউ উইল, তার জন্য এটা ফিউচার টেন্সে, ইউ উইল ক্যাচ কোল্ড। সো ডিয়ার স্টুডেন্ট, আই উইল নট গো আউট ইফ ইট, দেখো আই উইল নট, ইফযুক্ত অংশ তাহলে আমরা কোন টেন্সে রাখবো? যেখানে বাকি অংশ ফিউচার টেন্সে আছে, আমরা ইফযুক্ত অংশ যেহেতু তোমার হচ্ছে ইফের বাইরের অংশ যেহেতু
ফিউচার টেন্সে আছে তাহলে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ আমরা কোন টেন্সে রাখি? প্রেজেন্ট বা ফিউচার টেন্সে রাখি। কিন্তু ইফ অথবা হ্যাড যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরবর্তী অংশ রাখবো আমরা সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস বি ওয়ান। অর্থাৎ ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী ক্লজ হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস বি ওয়ান। যেমন ইফ শি কেম আই ড্যাশ টু দ্য মার্কেট। ঠিক আছে, ইফ শি কেম আই উড গো টু দ্য মার্কেট আমরা বলতে পারি, এখানে উড গো ইউজ করতে পারি। কেন উড গো আসছে? কারণ আমরা জানি যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হইলে পরবর্তী ক্লজ হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস বি ওয়ান। এই যে আমি উড ইউজ করছি। আচ্ছা, ইফ হি রিকোয়েস্টেড মি, এই যে ইফ হি রিকোয়েস্টেড কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স পাইছি ইফ প্লাস, তাহলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস বি ওয়ান। ওকে, ইফ হি রিকোয়েস্টেড মি আই উড গো দেয়ার, কারণ ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। যেহেতু ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে আমরা পরবর্তী অংশ করব সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস বি ওয়ান। কিন্তু ইফ প্লাস দেখো যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, দেখো ইফ প্লাস যদি তোমার পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। একটু খেয়াল করো, ইফ হি হ্যাড ইনভাইটেড, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। তো কি হবে? ইফ হি হ্যাড ইনভাইটেড আই উড হ্যাভ গন, আই উড হ্যাভ অথবা আই মাইট হ্যাভ গন ইউজ করতে পারি আমরা। ওকে, ইফ আই হ্যাড বিন আ রিচ ম্যান আই ড্যাশ হেল্প দ্য পুর। এই দেখো পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে পরবর্তী ক্লজ হবে আই উড হ্যাভ হেল্পড। কি হবে? আই উড হ্যাভ হেল্পড। কারণ ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট টেন্স হইলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। আই উড হ্যাভ হেল্পড দ্য পুর। দ্যাট মিনস হচ্ছে যদি আমরা প্রেজেন্ট ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাই পরবর্তী অংশ আমরা রাখবো কি? প্রেজেন্ট বা ফিউচার। একবারে রুলস গুলো বলে দিচ্ছি। যদি আমরা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাই তাহলে পরবর্তী অংশ কি হবে? প্রেজেন্ট বা ফিউচার টেন্স। ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স পাই পরবর্তী অংশ কি হবে? সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস বি ওয়ান। আবার যদি ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট টেন্সে পাই তাহলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ, হয় উড হ্যাভ নয় কুড হ্যাভ নয় মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। সো এই হচ্ছে ইফের নিয়ম। ঠিক আছে, ইফের আরো নিয়ম আছে যেগুলো আমি শুধু ইফের নিয়মের মধ্যে দিয়ে দিব। একটা লেকচার শুধু ইফের নিয়মের উপরেই থাকবে, ওটা তোমরা দেখে নিবা। সো আমরা ছিলাম হচ্ছে, আচ্ছা একটু খেয়াল করে এখানে 10 নম্বর নিয়মে যাই আমরা আবার, কারণ ইফের নিয়মগুলো আমি সিরিয়ালি চেষ্টা করছি শেষ করার জন্য। এবার আসো ইন অর্ডার টু থাকলে বা টু থাকলে সাধারণত টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। কি ফর্ম বসে? বেস ফর্ম বসে। আচ্ছা, টু এর পর আবার বলছি ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু টু যদি অন্যান্য ওয়ার্ডের সাথে থাকে তাহলে কিন্তু আবার ভার্ব প্লাস আইএনজি কথা আছে। ঠিক আছে, টু এর পর যদি হচ্ছে যে ভার্ব থাকে তাহলে ভার্বের বেস ফর্ম। তাহলে টু যদি আবার অন্য কারোর সাথে যুক্ত থাকে, যেমন হচ্ছে যে লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, অ্যাট টু, এই টাইপের থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে। শুধুমাত্র ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম, যদিও টু ইন অর্ডারের সাথে যুক্ত আছে তাও ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, এইটা ছাড়া বাকি সব ক্ষেত্রে টু যদি অন্য ওয়ার্ডের শেষে থাকে তাহলে আমরা কি ইউজ করব? ভার্ব প্লাস আইএনজি ইউজ করব। এছাড়া আমরা জানি বাকি সকল প্রিপজিশনের পর ভার্ব প্লাস আইএনজি, বাকি সকল প্রিপজিশনের পর ভার্ব প্লাস আইএনজি, যদি এই যে বাই এর পর ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে, আচ্ছা, অর্থাৎ সকল প্রিপজিশনের পরেই ভার্ব প্লাস আইএনজি, শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম। আবার টু যদি অন্যান্য ওয়ার্ডের সাথে থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, আবার শুধুমাত্র ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বা টু এর পরে ভার্বের বেস ফর্ম, যে নিয়মটা এখানে বলা হয়েছে। হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, টু প্রসপার যা আছে তাই। ওকে, লিখলাম না। বাই ডিগিং, এখানে কি হবে? বাই ডিগিং। কেন? বাই হচ্ছে প্রিপজিশন, এরপর ভার্ব প্লাস আইএনজি হবে। ডিগিং সিবিসি নিয়ম অনুসরণ করছে, এজন্য ডাবল জি হয়ে যাবে। সো শি এক্সপ্রেসড হার ফিলিংস বাই ক্রাইং। কান্না করে আসে না কেউ কেউ, তার ফিলিংস শো করে, এটা হচ্ছে বাই ক্রাইং। হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই, এই যে টু বাই, টু এর পরে ভার্বের বেস ফর্ম, উদ্দেশ্য অর্থে বুঝাইছে। সো আশা করি ক্লিয়ার। এছাড়া আরো কি কি প্রিপজিশন আছে?
ফর, ইফ, ইন, উইদাউট, উইথ, ঠিক আছে, বিফোর, আফটার, যত প্রিপোজিশনই থাকুক না কেন তারপর ভার্ব প্লাস আইএনজি বসবো। তাছাড়া কিছু ফ্রেজ আছে এরপর ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে, যেমন ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, মাইন্ড, এই জাতীয় ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ভার্ব প্লাস আইএনজি ইউজ করবো। যেমন আই নেভার বিন টায়ার্ড অফ প্রিপোজিশন, এরপর ভার্ব প্লাস আইএনজি আসবে। গোয়িং দেয়ার, আই ক্যান নট হেল্প ফেল্ট সো স্যাড, ক্যান নট হেল্প এর পরে কি বসবে? ভার্ব প্লাস আইএনজি বসবে, ফিলিং হবে, ঠিক আছে। সো পরেরটা দেখো, শি ক্যান্ট গো উইদাউট, উইদাউট হচ্ছে প্রিপোজিশন, এরপর ভার্ব প্লাস আইএনজি বসবে, যে ওয়েটিং, ওয়েটিং, কেন ভার্ব প্লাস আইএনজি আসছে? উইদাউট হচ্ছে প্রিপোজিশন, এই জন্য। ওকে, নেক্সট, ইউ নিড টু গো, গো, ওয়েন্ট, গন, গোয়িং দেয়ার, ইন টাইম। দেখো টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে, এখানে নিড এর পরেও ভার্বের বেস ফর্ম বসবে। উই নিড টু গো, নিড আছে, ঠিক আছে, মেইন ভার্ব হিসেবে, তারপর টু, নিড টু গো হবে, ঠিক আছে। সো নিড এখানে মেইন ভার্ব অর্থে ব্যবহার করা হয়েছে, আর টু এর পরে ভার্বের বেস ফর্ম। যে স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছো যে ইন অর্ডার টু, টু এবং প্রিপোজিশনের যে ব্যাপারটা, এছাড়া তেমন কোনো পার্থক্য নেই। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, যদি আমরা ইউজ টু পাই, ইউজ টুর ব্যবহারটা একটু খেয়াল করব আমরা। ইউজ টু আসলে কি অর্থে ব্যবহার করা হয়? দেখো ইউজ টু, ইউজ টু অতীতের কোনো নিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। ইউজ টু কি অর্থে ব্যবহার করা হয়? অতীতের কোনো নিয়মিত অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি, মানে অতীতের কোনো নিয়মিত অভ্যাস আছে এরকম বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। এবং ইউজ টুর পর ভার্বের বেস ফর্ম বসবে, কি ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। ওকে, অতীতের নিয়মিত অভ্যাস, ঠিক আছে। কিন্তু কথা আছে, যদি ইউজ টুর পূর্বে যদি বি ভার্ব অথবা গেট থাকে তাহলে আবার ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন যদি আমি বলি যে বি ভার্ব অথবা গেট, যেমন আই গট ইউজ টু আছে মনে করো, তখন আবার ভার্ব প্লাস আইএনজি। টকিং ফাস্ট, টকিং ফাস্ট, রুল তো লেখা আছে কিন্তু এইটা বলা নাই। আমরা যদি ইউজ টুর পূর্বে যদি গেট অথবা বি ভার্ব পাই, বি ভার্ব পাই, তাহলে ভার্ব প্লাস আইএনজি বসবে, তখন আর ভার্বের বেস ফর্ম না। অন্যথায় ভার্বের বেস ফর্ম বসবে যদি ইউজ টুর পূর্বে গেট অথবা বি ভার্ব না থাকে। ওকে, একটু খেয়াল করো, দে ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন দে ওয়্যার বয়েজ, এই যে দে ইউজ টু প্লে ক্রিকেট পাস্ট টেন্স, দে ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন দে আর বয়েজ। আমির ইউজ টু লিভ, এখানেও ইউজ টু লিভ হবে, কেননা এখানে ইউজ টু পরে ভার্বের বেস ফর্ম হবে, এর আগে গেট অথবা বি ভার্ব নাই। আই ইউজ টু রাইড, যা আছে তাই, আই ইউজ টু রাইড বাইসাইকেল, আই ইউজ টু রাইড বাইসাইকেল। নেক্সট, এক্সপ্রেসিং হ্যাবিট, ফুটবল। উই এখন এক্সপ্রেসিং হ্যাবিট, হ্যাবিট প্রকাশ করতে আমরা ইউজ টু ইউজ করব, অতীতের নিয়মিত অভ্যাস, ঠিক আছে। সো উই ইউজ টু প্লে ফুটবল, ইউজ টু প্লে ফুটবল, উই ইউজ টু প্লে ফুটবল। তো এখানে কেন আসছে? কারণ ইউজ টু আছে এক্সপ্রেসিং হ্যাবিট, হ্যাবিট প্রকাশ করতে গেলে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করো, বর্তমানে কোনো কাজ চলছে যদি এমন বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এছাড়া এট প্রেজেন্ট, নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে, র্যাপিডলি ইত্যাদি ওয়ার্ড থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আবার বলছি কি, হচ্ছে যে এট প্রেজেন্ট, নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে, র্যাপিডলি ইত্যাদি ওয়ার্ড যদি আমরা পাই তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আবার বলছি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, ইজ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, এম আই এর সাথে, বাকি সকল ক্ষেত্রে আর বসবে। সো হি ইজ ওয়াচিং দ্য টেলিভিশন এট দিস মোমেন্ট, হি ইজ ওয়াচিং the television at this moment. We are dash as a jiran, তাহলে we are going to the market. Is he laughing, present continuous tense, interrogative sentence ব্যবহার করছে, তাহলে laughing হবে। They enjoy a song now, now আছে, তাহলে they are enjoying a song now। যে স্টুডেন্টস যারা আমার এই ক্লাসগুলো পড়বা, প্লিজ তোমরা নোট খাতা নিয়ে বসবা, যাতে করে হচ্ছে যে তোমরা এই রুলসগুলো পরে আবার রিভিশন দিতে পারো, বারবার আমার লেকচার যেন না দেখতে হয়, ঠিক আছে। দেখা হচ্ছে 3rd নাম্বার লেকচার, রাইট ফর্ম ভার্সের। আসসালামু আলাইকুম।